স্বাগতম রাজপুত বীরত্বের রাজকীয় ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতির ভূমিতে, যেখানে প্রাচীন দুর্গের দেওয়ালে সময়ের কাহিনী লুকিয়ে আছে, যেখানে মরুভূমি বালিয়াড়ি বাতাসের সাথে কথা বলে, আর যেখানে প্রতিটি গলি মহল্লা রঙিন ঐতিহ্যে মিশে আছে। দ্য ল্যান্ড অফ কিংস, রাজস্থান। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়তেই শুরু হলো এক দীর্ঘ কিন্তু উত্তেজনাপূর্ণ যাত্রা। জানালার ধারে বসতেই চোখ পড়ল সকালের নরম আলো জেগে ওঠা গ্রাম, নদী আর মাঠের অসীম সবুজের সমারোহ। ট্রেন এগোতেই বদলে যেতে লাগলো প্রকৃতি। বাঁশবন, সর্ষের ক্ষেত আর ছোট ছোট শহর পেরিয়ে রাজস্থানের দিকে এগিয়ে চললাম। বিকেলের পর যখন ট্রেন রাজস্থানের সীমানায় পৌঁছলো, তখন সোনালি রোদের আলো পড়ছে ধূসর পাহাড়ের গায়ে। সব মিলে যেন এক নতুন জগতে প্রবেশ করলাম। অবশেষে রাত 1:30 ট্রেন এসে থামলো আজমের স্টেশনে। স্টেশন জুড়ে তখন নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তেই চাঁদ যেন রূপোলি আলোয় আমাদের স্বাগত জানালো। চারিদিকে রাজস্থানের শুষ্ক বাতাসে হালকা শীতল ছোঁয়া, আর সামনে অপেক্ষা করছে এক নতুন অভিযান। প্রথম অধ্যায়, মরুভূমির দেবনগরী পুষ্কর। আজমের থেকে পুষ্করের যাত্রা স্বল্প দূরত্বের হলেও অপূর্ব সুন্দর। মাত্র 15 কিলোমিটারের ব্যবধান, কিন্তু পরিবেশের পরিবর্তন যেন একেবারে নতুন জগতে প্রবেশের মতো। আজমেরের কোলাহলপূর্ণ রাস্তাগুলো থেকে পুষ্করের শান্ত ঘাটে পৌঁছানোর এক অনন্য অভিজ্ঞতা। একদিকে সোনালি মরুভূমি আর অন্যদিকে পবিত্র পুষ্কর লেক, যেটি হিন্দু ধর্মের এক বিশেষ স্থান অধিকার করে আছে। পুষ্কর শুধু ভারতীয় ধর্মীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, এটি রাজস্থানী সংস্কৃতি, উটের মেলা, লোকগান এবং প্রাচীন স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন। পুষ্কর শহরের প্রাণকেন্দ্র হলো পুষ্কর লেক। কথিত আছে ব্রহ্মার একটি পদ্মফুলের পাপড়ি পড়ে এই হ্রদের জন্ম হয়। এই লোককে তীর্থরাজ বলা হয় কারণ এটি হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। পুষ্করে স্নানযাত্রা সম্পূর্ণ করে এগিয়ে গেলাম বিশ্বের বিরলতম মন্দির ব্রহ্মা মন্দিরের দিকে। হাতে গোনা মাত্র কয়েকটি ব্রহ্মা মন্দিরের মধ্যে এই পুষ্করের ব্রহ্মা মন্দির অন্যতম। মন্দিরের প্রধান বিগ্রহে 4 মুখ ব্রহ্মা বিরাজমান। মন্দিরে প্রবেশ করার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হয় এবং এখানে শুধুমাত্র সন্ন্যাসীরাই পুজো করতে পারেন। এরপর বেরিয়ে পড়লাম সাবিত্রী দেবীর মন্দিরের খোঁজে। সকালবেলা পুষ্করের শান্ত পরিবেশ থেকে যাত্রা শুরু। মন্দিরটি রত্নগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই ওপরে উঠতে হলে 1000টিরও বেশি সিঁড়ি পেরোতে হয়। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে উপরে তাকাতেই দেখা যায় নীল আকাশের পটভূমিতে দাঁড়িয়ে থাকা সাবিত্রী দেবীর মন্দির। উপরে ওঠা শুরু করতেই চারপাশের দৃশ্যগুলো বদলাতে শুরু করলো। প্রথমে সবুজ গাছগাছালি আর ঠান্ডা বাতাস, তারপর ধীরে ধীরে উঁচুতে উঠতেই পুরো পুষ্কর শহর যেন একটা ছোট্ট রঙিন চিত্রকর্ম হয়ে ওঠে। দূরে পুষ্কর সরোবর ঘাট আর মন্দিরের চূড়াগুলো দেখা যায়। এক সময় পাহাড়ের চূড়া পৌঁছাতেই এক পবিত্র অনুভূতি হয়। সাবিত্রী দেবী, যিনি ব্রহ্মার স্ত্রী, তার এই মন্দির হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে। ওপরে দাঁড়িয়ে মনে হয় এটা শুধু একটা ভ্রমণ নয়, বরং আত্মার এক পরিশুদ্ধির যাত্রা। পাহাড় থেকে নামতেই শুরু হলো আরেক মন্দিরের খোঁজ, গায়ত্রী দেবীর মন্দির। এটা সাবিত্রী মন্দিরের বিপরীত দিকে আরাবল্লী পাহাড়ের আরেক চূড়ায় অবস্থিত। ব্রহ্মা এক যজ্ঞ সম্পন্ন করার জন্য গায়ত্রী দেবীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। গায়ত্রী হলেন শক্তি ও বেদমন্ত্রের দেবী, যিনি ব্রহ্মাকে অভিশাপ থেকে রক্ষা করেন। তার সম্মানার্থে এই মন্দির নির্মিত হয় এবং এখানে গায়ত্রী মন্ত্রের বিশেষ জপ ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। এই মন্দিরটি তুলনামূলকভাবে শান্ত এবং কম ভিড়পূর্ণ। এই পাহাড়ে কোনো সিঁড়ি না থাকায় কোনো মতে পাথর বেয়ে ওপরে উঠতে হলো।
মন্দির থেকে পুষ্কর ও তার আশেপাশের মরুভূমির সৌন্দর্য উপভোগ করা যায়। আর ওপরে কেউ না থাকায় নিজেরাই দরজা খুলে মন্দিরে প্রবেশ করলাম। এরপর আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের থাকার জায়গার দিকে। পরের দিন ঘুম ভাঙতেই ঘর থেকে বেরিয়েই দেখলাম প্রকৃতির অপূর্ব সুন্দর দৃশ্য। ভোরের আলো যখন ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় ছড়িয়ে পড়ে, তখন প্রকৃতি যেন নতুন করে প্রাণ পায়। নীলচে কুয়াশার চাদর সরিয়ে সোনালি রোদ পাহাড়ের গায়ে মেখে যায়, আর চারপাশে বনভূমি এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। এই শান্ত ও স্নিগ্ধ মুহূর্তের মাঝে ভেসে আসা ময়ূরের ডাক, এক স্বতন্ত্র সুরেলা আওয়াজ, যা প্রকৃতির নিস্তব্ধতাকে যেন আরও গভীর করে তোলে। কখনো একা, কখনো দল বেঁধে ময়ূরেরা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে। শীতল হাওয়ার ছোঁয়া, পাখিদের কলতান আর পাহাড়ের অপার সৌন্দর্য মিলিয়ে সকালের এই মুহূর্ত সত্যি এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধনে দাঁড়িয়ে মনে হয় জীবন যেন একটু থমকে এই সৌন্দর্য উপভোগ করুক। এরপর এক ঐতিহাসিক যাত্রা শুরু তারাগড় দুর্গের দিকে। যাত্রাপথের মাঝেই পড়ল আজমির শরীফ দরগা। সেখানে দর্শন ছেড়ে এগোতেই দেখা গেল আড়াই দিনকা ঝোপড়া। এটি ভারতের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন, যা দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক 1192 সালে নির্মাণ করেন। এটা মূলত একটা সংস্কৃত বিদ্যালয় ছিল, যা পরে মসজিদে রূপান্তরিত করে দেওয়া হয়। আড়াই দিন নামকরণের সম্পর্কে জনশ্রুতি আছে যে মাত্র আড়াই দিনে বিদ্যালয়টিকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। এর ব্যাপারে আর বেশি কিছু না বলে দুর্গের সেই দুর্গম রাস্তার দিকে এগিয়ে চললাম। সেখানে পৌঁছাতে কিছু টুপিধারী প্রজাতির মানুষ আমাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যমা দেখিয়ে আমরা পৌঁছালাম আসল জায়গায়, রাজস্থানের বুন্দি শহরের গর্ব তারাগড় দুর্গ। যা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি 1354 সালে রাজা বড়া সিং নির্মাণ করেন এবং এটি রাজপুত বংশের অন্যতম প্রতিরক্ষা দুর্গ হিসেবে পরিচিত। তারাগড় অর্থাৎ তারা পাহাড়ি দুর্গ, কারণ এটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং রাত্রে তারার মতো উজ্জ্বল দেখায়। এই দুর্গ ছিল রাজপুত ও মুঘলদের বহু যুদ্ধের সাক্ষী। মুঘল আমলে এই দুর্গটি একাধিকবার আক্রান্ত হয়েছে। দুর্গের অন্যতম আকর্ষণ হল ভবানীকুণ্ড, যা রাজস্থানের অন্যতম প্রাচীন জলধারা। দুর্গের মধ্যে ঋষি ভৃগুর গুহা রয়েছে, যেখানে মহর্ষি ভৃগু ধ্যান করতেন বলে জনশ্রুতি আছে। অনেকে বলেন এখানে আজও কিছু অলৌকিক ঘটনা ঘটে, যা এই দুর্গকে আরও রহস্যময় করে তোলে। তারাগড় দুর্গ শুধুমাত্র একটি ঐতিহাসিক সৌধ নয়, এটি রাজপুত গৌরব, বীরত্ব, স্থাপত্য শিল্পের এক অমূল নিদর্শন। আজও এটি ভারতের ইতিহাস প্রেমীদের কাছে এক আকর্ষণীয় স্থান, যেখানে দাঁড়িয়ে অতীতের কাহিনী অনুভব করা যায়। পরের দিন বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু রহস্যের সন্ধানে। খুঁজতে গিয়ে দেখলাম পাহাড়ের গায়ে এক প্রাচীন শিব ও গণেশের মন্দিরের ধ্বংসস্তূপ আজও ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। কালক্রমে এটি ভগ্নদশায় পরিণত হলেও এখনও আধ্যাত্মিক শক্তি ও রহস্যে পরিপূর্ণ। কথিত আছে এই ধ্বংসস্তূপের তলায় একটি গুপ্ত কক্ষ রয়েছে, যেখানে গুপ্তধন বা প্রাচীন শিবলিঙ্গ লুকিয়ে থাকতে পারে। চারপাশে যেন এক গভীর প্রকৃতির আশীর্বাদ। এখানে রয়েছে বেল, শিমুল ও ধুতরা গাছের ভাণ্ডার। বাতাসে ধুতরার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে, আর শিমুল গাছের লাল ফুল যেন মন্দিরের ধ্বংসাবশেষের মধ্যে প্রাণ ফিরিয়ে দেয়। আরেকটু এগিয়ে গেলাম পাহাড়ের উপরের আরেক মন্দিরের খোঁজে।
গাছের ছায়া ঢাকা শান্ত পথ ধরে নীলচে পাথরের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার অনুভূতিটাই আলাদা। চারপাশে সবুজ বৃক্ষরাজি স্নিগ্ধতা পথের ক্লান্তি ভুলিয়ে দেয়, আর হালকা বাতাস গায়ে এসে লাগে এক অপূর্ব শীতলতার পরশ নিয়ে। সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে যেন আধ্যাত্মিকতার ছোঁয়া। মন্দিরের দিকে এগিয়ে যেতে যেতেই মনে হয় এক অন্য জগতে প্রবেশ করছি। কিছু দূর থেকে হনুমানজির জয়ধ্বনি কানে ভেসে আসে, আর মন আরও উৎসাহে ভরে ওঠে। চূড়ায় পৌঁছে সামনে দেখা যায় শ্রীরাম ও হনুমানের মন্দির। মন্দিরের চত্বরের বাতাসে ধূপকাঠির গন্ধ আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে। দ্বিতীয় অধ্যায়, শ্যাম বাবার মন্দির। রাজস্থানের সিকর জেলার রিঙ্গা শহরে অবস্থিত এক মহাপবিত্র তীর্থস্থান খাটু শ্যাম বাবার মন্দির। এটি কেবলমাত্র একটি মন্দির নয়, বরং ভক্তদের অন্তরের সঙ্গে জড়িয়ে থাকা এক আধ্যাত্মিক শক্তি কেন্দ্র। লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর এখানে আসেন তার প্রিয় শ্যাম বাবার দর্শন পেতে। মন্দিরের গর্ভগৃহে স্থাপিত খাটু শ্যাম বাবার মূর্তি মাটির নিচে পাওয়া গিয়েছিল, যা স্বপ্নাদেশ অনুযায়ী এখানে প্রতিষ্ঠিত হয়। মন্দিরের কাছে অবস্থিত খাটু শ্যাম কুণ্ড অত্যন্ত পবিত্র। ভক্তরা বিশ্বাস করেন এই কুণ্ডে স্নান করলে সকল পাপ দূর হয় এবং শ্যাম বাবার কৃপা লাভ হয়। এই শ্যামকুণ্ডে স্নান করে এগিয়ে চললাম নিশান যাত্রার উদ্দেশ্যে। খাটু শ্যাম বাবার প্রতি ভক্তদের এক বিশেষ নিবেদন হলো এই নিশান যাত্রা। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা খাটু শ্যাম বাবার নিশান অর্থাৎ ধ্বজা হাতে নিয়ে মাইলের পর মাইল পদযাত্রা করেন। এই নিশান ভক্তির প্রতীক, যা মন্দিরে উৎসর্গ করা হয়। এই যাত্রার মাধ্যমে ভক্তরা তাদের সংকল্প পূরণ করেন এবং খাটু শ্যাম বাবার আশীর্বাদ লাভ করেন। খাটু শ্যাম বাবা কেবলমাত্র একটি দেবতা নন, তিনি ভক্তদের হৃদয়ের প্রিয় ঠাকুর। তার কৃপা যারা অনুভব করেছেন তারা জানেন তিনি কখনো কারোর প্রার্থনা ফেরান না। তৃতীয় অধ্যায়, সালাসার বালাজি। পরের দিন চললাম বালাজির খোঁজে। রাজস্থানের চুর জেলায় সালাসারে অবস্থিত শ্রী বালাজির ধাম শুধু একটি মন্দির নয়, এটি এক অলৌকিক শক্তির স্থান। লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন তাদের প্রার্থনা জানাতে। শ্রী হনুমানজির এই রূপ বিশেষভাবে পরিচিত সালাসার বালাজি নামে। সালাসার বালাজির সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে বালাজি গোপ ও দাড়ির সঙ্গে পূজিত হন। এটি অন্য যে কোনো হনুমান মন্দিরের তুলনায় আলাদা। ভক্তদের বিশ্বাস এই রূপে তিনি এক শক্তিশালী ও রুদ্র রূপে বিরাজমান। সালাসার বালাজি মন্দিরের সবচেয়ে রহস্যময় বিষয় হলো অনবরত জ্বলতে থাকা আগুনের কুণ্ড। এটি বছরের পর বছর একইভাবে জ্বলে যাচ্ছে। ভক্তদের বিশ্বাস এই অগ্নি স্বয়ং বালাজির শক্তির প্রতীক। চতুর্থ অধ্যায়, পিঙ্ক সিটি জয়পুর। এরপর বেরিয়ে পড়লাম পিঙ্ক সিটির উদ্দেশ্যে। পৌঁছতে স্পষ্ট হয়ে গেল এই নামের উদ্দেশ্য। চারিদিকে সবকিছুই গোলাপি। এবার রওনা দিলাম হাওয়া মহলের দিকে। 953টি ছোট জানলার এই প্রাসাদ বাতাসকে আমন্ত্রণ জানায়। একটি প্রাসাদ যেখানে রাজকন্যারা দেখতেন শহরের জীবন, কিন্তু শহর কখনোই দেখেনি তাদের মুখ। এটি শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি এক ইতিহাস, এক রহস্য। এটাই হাওয়া মহল। 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং তৈরি করেন এই অপূর্ব প্রাসাদ। রাজপুত ও মুঘল স্থাপত্যের অপূর্ব মিশ্রণে করা এই 5 তলা প্রাসাদ যেন এক স্বপ্নপুরী। প্রতিটি জানালা, প্রতিটি কারুকার্য এক গল্প বলে যায়। এই প্রাসাদের জানালা দিয়ে প্রবাহিত ঠান্ডা বাতাস, যা রাজকুমারীদের জন্য ছিল এক অলৌকিক আরাম। তারা এখান থেকে দেখতেন জয়পুরের মেলা এবং রাজকীয় শোভাযাত্রা।
কিন্তু সমাজের চোখের আড়ালেই রয়ে যেতেন চিরকাল। সূর্যের আলো যখন দেওয়ালে পড়ে, হাওয়া মহল তখন এক সোনালি স্বপ্নের মতো লাগে। হাওয়া মহল, যেখানে বাতাস কথা বলে, যেখানে প্রতিটি জানালায় লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সময়ের গল্প। একটু এগোতেই দেখলাম ইসরাল আর্ট, জয়পুরের সূর্যচূড়া। উঁচু আকাশের দিকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, এক প্রতীক গর্বের ও জয়ের ইতিহাসের। এটি শুধু একটি টাওয়ার নয়, এটি এক রাজপুত রাজার বিজয়ের কাহিনী। এই সর্পিলো সিঁড়ি দিয়ে ওপরে উঠলে জয়পুরের শহর যেন হাতের মুঠোয় ধরা দেয়। যারা জয়পুর দেখতে চান নতুন দৃষ্টিকোণ থেকে, তাদের জন্য ইসরাল একটি বিস্ময়কর জানালা। এরপর জয়পুরের ট্রিপলি বাজারে গিয়ে দেখা যায় রঙিন চুড়ির বিশাল সম্ভার। প্রাচীন কারিগরদের নিপুণ হাতে গড়া প্রতিটি চুড়িতে মিশে থাকে ঐতিহ্যের ছোঁয়া। প্রতিটি চুড়ির বাঁকে বাঁকে আছে নিপুণ কারুকার্য। জয়পুরের লাকচুর শুধুমাত্র অলংকার নয়, এটি এক টুকরো রাজস্থানী ঐতিহ্য। এছাড়াও এখানে রয়েছে গোবিন্দ দেবজির মন্দির। 1735 সালে রাজা সাওয়াই প্রতাপ সিং এই মন্দির নির্মাণ করেন, যেখানে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন স্বয়ং বৃন্দাবন থেকে। জয়পুরের রাজপরিবার ও ভক্তদের কাছে এটি সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। ভক্তি আর বিজ্ঞানের এই শহর যেন এক জীবন্ত ইতিহাস। জয়পুর শুধুমাত্র একটি শহর নয়, এটি একটি অনুভূতি, যেখানে ভক্তি, জ্ঞান, ইতিহাস আর সময় একসঙ্গে চিরকাল বেঁচে আছে। এভাবেই শেষ হলো আমাদের রাজস্থান ভ্রমণ। ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন রাজস্থানের প্রতিটি কোণে ছড়িয়ে আছে, যা একবার দেখলে আজীবন হৃদয়ে গেঁথে থাকে। এটি শুধু একটি যাত্রা নয়, এটি এক অভিজ্ঞতা যা মনে করিয়ে দেয় সময় বদলালেও রাজপুত বীরত্ব, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার গল্প চিরকাল স্থায়ী।